জুলাই সনদ ধারণ করে বিএনপি। বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষ কমিটি করার প্রস্তাব। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে, একটা বেডে 3-4 জন পর্যন্ত জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগে আক্রান্ত বাড়ায় 6 মাসে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত তালিকা প্রকাশে গেলে ভুয়া সনদে নেয়া চাকরির তালিকাও হবে। নিশ্চিত করা হবে জুলাই যোদ্ধাদের সুবিধা, সংসদে মন্ত্রী। এবং শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। জড়িত কেউ ছাড় পাবে না, শেষ পর্যায়ে তদন্ত, জানালেন চিফ প্রসিকিউটর। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। সংবিধান সংস্কার ইস্যুতে উত্তপ্ত সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। তবে নোট অব ডিসেন্ট ছাড়া অন্তর্বর্তী সরকারের সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশনের আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। পরে সংবিধান সংস্কার পরিষদ আদেশের ওপর শুরু হয় 2 ঘন্টার আলোচনা। সূচনা বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বানের দাবি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। চূড়ান্ত করেছেন সংবিধান ৭১-এর পরাজয়ের দলিল কিনা এমন প্রশ্ন তুলে সরকার দলীয় এমপি আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান নিয়ে এত গাত্রদাহ কেন? সংবিধানে আস্থা রেখেই জুলাই স্পিরিট ধারণের পথ বের করতে হবে। পুরনো কনস্টিটিউশনে থেকে আপনারা সংবিধানকেই বাতিল করে দিতে যাচ্ছেন, এটা আসলে হয় না। এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? 11 দলীয় জোটের এমপি আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের সরকার পতন সংবিধান মেনে হয়নি। হাসনাত আব্দুল্লাহ গণভোটের রায় অনুযায়ী সংবিধান পরিবর্তনের দাবি জানান। দয়া করে গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলে তারা এখন এসে গণভোটের রায় মানতে কেন চান না, সেই প্রশ্নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। ৬৮% জনগণ তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই সংবিধানের যেই বেসিক স্ট্রাকচারাল জায়গায় কোন জায়গাগুলোতে রিফরমেশন আনতে হবে। মাননীয় স্পিকার, পরে আইনের নানা ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের প্রতিটি বাক্য ধারণ করে বিএনপি। সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেন। এদিকে বিরোধী দল জুলাই সনদ ধারণ করে না বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ। সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। ডেপুটি স্পিকার পদ কি তাদেরকে অফার করা হয়েছিল? মাননীয় স্পিকার, ওনারা জুলাই সনদ ধারণ করেননি, ডেপুটি স্পিকার পদ ওনারা নেননি। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ ইট ইজ এ কালারেবল এক্সারসাইজ, কালারেবল লেজিসলেশন, যেটাকে আইনের ভাষায় বলা হয় দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া নাই, সেই পাওয়ার এখানে এক্সারসাইজ করা হয়েছে। পরে আবারও আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সমাধান চান তারা। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হ্যাঁ বলুন।
তাহলে আমরা দুষ্টা করলাম কোথায়, আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়ে করেছি। সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম, তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। পরে সংবিধান সংশোধনে প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ কমিটি করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল, স্বতন্ত্র এমপিও বিশেষজ্ঞরা থাকতে পারেন বলে জানান সালাউদ্দিন আহমদ। আবারও আমাদের সকলের পক্ষ সরকার ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এদিকে জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 1 দিন অনলাইন, পরদিন অফলাইনে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান মন্ত্রী। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে, তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি, সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের 1 দিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কাটছেই না জ্বালানি সংকট। রাজধানীর কিছু ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, কিছু পাম্প বন্ধ। এদিকে সরবরাহ বাড়ানো সহ 8 দফা দাবি জানিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা। যতদূর চোখ যায় কেবলই যানবাহনের সারি। জ্বালানি তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। মঙ্গলবারও এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সরকার বলতেছে তেল আছে, কিন্তু আমরা পাম্পে গেলে তেল পাচ্ছি না। 5টা পাম্পে ঘুরে তেল না পেয়ে তারপরে এখানে আসলাম। বলে যে সংকট নাই, মুখের কথা, কিন্তু আমরা তো দেখি সংকটই। সেই সকাল 6:45 থেকে দাঁড়িয়ে আছি, এখনো মোটামুটি শেষ পর্যায়ে দিকে আসছি, এখনো নিতে পারি নাই। 4 ঘন্টা হয়ে গেছে। 500, 400, 300 টাকার উপরে তেল দেয় না। ভাই তেলগুলি কোথায় গেল? ডিজেলেরও জাহাজ আইছে, অকটেন পেট্রোল তো বাংলাদেশই হইতেছে, তো এটার তো ক্রাইসিস থাকবো কেন? মাঠের এমন বাস্তবতায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে পেট্রোল পাম্প মালিক সমিতি। নেতারা জানান, আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতায় চাহিদা বেড়েছে অস্বাভাবিক হারে, আর সে অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। অস্বাভাবিক চাহিদা, বর্তমান প্রেক্ষাপটে যে চাহিদা বাজারে তৈরি হয়েছে, সেই চাহিদার তুলনায় আমরা তেল সরবরাহ পাচ্ছি না। দিস ইজ ভেরি ক্লিয়ার।
কারণ এই চাহিদা তো চাহিদা না, এটা হলো একটা সম্পূর্ণ প্যানিক বাই। পরিস্থিতি বিবেচনায় পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা, তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ, ডিপো থেকে ট্যাঙ্ক লোডের চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ সহ 8 দফা দাবি জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি। 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000 2,000। এই 2,000-3,000 তেল পরিবহন করে নিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? গ্রাহকদের সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়ে পেট্রোল পাম্প মালিকরা বলছেন, বর্তমান বাস্তবতায় সাশ্রয়ী হওয়ার বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ঠেকাতে তৎপর প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদারীপুর, সাতক্ষীরা, মেহেরপুর ও নারায়ণগঞ্জ থেকে জব্দ হয়েছে 16,800 লিটার জ্বালানি তেল। পরে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় জব্দ করা জ্বালানি তেল। সংকটের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছে একটি চক্র। অবৈধ মজুত ঠেকাতে তৎপর প্রশাসন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা হয়েছে এমন তথ্যে মঙ্গলবার বিকেলে মাদারীপুরের শিবচরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। দুটি দোকানে থাকা সর্বমোট 28টি ব্যারেল থেকে জব্দ করা হয় 5,600 লিটার ডিজেল। পরে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় কৃষকদের মাঝে। আমরা 3টি জায়গায় মোট প্রায় 28 ব্যারেল তেল পাই এবং সেখানে তাৎক্ষণিকভাবে আমরা 50,000 টাকা তেল বিক্রি করি। যেখানে আসলে তেলটা পেয়েছি যার দোকানে, সেই দোকানিকে আমরা পাইনি, তো যার কারণে আমরা কাউকে আটক দেখাতে পারিনি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরার আশাশুনির একটি দোকান থেকে জব্দ করা হয় 4টি ব্যারেলে থাকা 800 লিটার পেট্রোল। জরিমানা করা হয় 10,000 টাকা। তেল যেটা বাজারে 120 টাকা লিটার যেটা বিক্রি হওয়ার কথা পেট্রোল, বা 116 টাকা লিটার, সেটা এখানে বিক্রি হচ্ছে আপনার 250 টাকা লিটার বা 220 টাকা লিটার মানুষের কাছে বিক্রি করছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জেলা প্রশাসন ও বিজিবির যৌথ অভিযানে জব্দ হয়েছে 9,100 লিটার জ্বালানি তেল। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একজনকে 2 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। জব্দকৃত ডিজেল মেঘনা ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এই অপরাধ সংগঠনের কারণে নিয়মিত মামলা দায়ের করার জন্য আমাদের সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহোদয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অবৈধ মজুদ প্রতিরোধের জন্য আমাদের জেলা প্রশাসন এবং আমাদের অন্যান্য যেসব সংস্থা আছে, নিরাপত্তা, আইন শৃঙ্খলার সকলেই সদস্য আছেন। মেহেরপুর সদর উপজেলার ফতেপুরে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে একজনকে আটক করে প্রশাসন। উদ্ধার হয় 800 লিটার ডিজেল। সরকারি কার্যালয়ের নাম ভাঙিয়ে এবং নানা কৌশলে নিজ চক্রের সদস্যের কাছে তেল বিক্রির অভিযোগ। রাজধানীতে খুপরি ঘরে বিক্রি হচ্ছে অকটেন, ভাঙাড়ির দোকানে মিলছে ডিজেল। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা কেরানীগঞ্জেও যেখানে সেখানে মিলছে জ্বালানি তেল। কালোবাজারি প্রমাণ করে জ্বালানি তেলের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞ। মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। আমি মানুষের উপকারের জন্য এটা খারাইছি, তেল পাওয়া গেছে না। কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। আমরা পাম্পের রেটের মতো বিক্রি করছি। সময় সংবাদের ক্যামেরা দেখা মাত্রই দৌড়, কিন্তু কেন? ক্যামেরা দেখে এত ভয়ের কারণ কি? রাজধানীর বসিলা এলাকায় রোববার বেলা 12টায় প্রকাশ্যে অকটেন বিক্রি করতে দেখা যায় এই ব্যক্তিকে। ক্যামেরা দেখা মাত্রই তাই তার পালিয়ে যাওয়া। 10 মিনিট পর আবারও দেখা মেলে ওই ব্যক্তির। এবার নিজেকে আড়াল করতে মোটরসাইকেলে চড়ে দ্রুত সটকে পড়েন। বসিলা ব্রিজে ওঠার আগে একটি খুপরি দোকানে অকটেন বিক্রি হয় এমন তথ্য আছে সময় সংবাদের কাছে। সত্যতাও পাওয়া গেল। মুখে মাস্ক পরা এই ব্যক্তিকে প্রায় আধা ঘন্টা অনুসরণ করে সময় সংবাদ। দোকানের ভেতরে আরেকজন ব্যস্ত বড় গ্যালন থেকে পানির বোতলে অকটেন ভরার কাজে। এরই মধ্যে মোটরসাইকেল নিয়ে হাজির ক্রেতা। সময় টিভির উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে তিনিও স্থান ত্যাগ করেন। কোথায় পেলেন এত অকটেন জানতে চাইলে বলেন নারায়ণগঞ্জের একটি ডিপো থেকে প্রতিদিন তেল আনার কথা। পাম্প থেকে না খোলা বাজার থেকে? ডিপো থেকে আনে, এরা তেল ডিপো থেকে আনে, আমরা হইলে ওনাদের থেকে আনি। আমার এটাতে সংসার চলে। কারণ আমি ভাবলাম আমার কাছে টাকা টোকা নেই, কিছু তেল বেচি, এটার জন্যই টানলাম ভাই। বসিলা ব্রিজ পার হয়ে ঘাটার চরে গিয়ে দেখা গেল পিকআপ ভ্যানে ডিজেল সরবরাহ করছেন এক দোকানি। এলাকা ভিত্তিকের কিছু আর কি সার্ভিস দেওয়ার জন্য আনছি, এরকম আমরা প্রকাশ্যে বিক্রি করি না। ওরা আনে আরেক জায়গার থেকে, ওরা থার্ড পার্টি, ওরা আইসে দেওয়া যায়।
এখন আমি তো ওদেরকে ভালো মতো চিনি না আর। কেরানীগঞ্জের জাউলাবাড়ি বামনসুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ডিজেল। আরেকজনের তেল আপনি কিভাবে রাখেন? আমার কাছে তেল নিত, এখন রেখে গেছে। আর এটা আপনার? এটা বাঁচতে না আমার ব্যান গাড়ি খেপ মারি না, বুঝে নেওয়ার সময় যে 2-4টা তেল আনি। মোহাম্মদপুর মিরপুর বেড়িবাঁধে ভাঙারির দোকানে বিক্রি হচ্ছে ডিজেল, কারো আবার সহজ স্বীকারোক্তি তেল মজুত করার। ডিজেল আছে, শুধু ডিজেল। ডিজেল কত করে বিক্রি হয়? এই যার থেকে যা নিতে পারি, এ তো যে না পাইলে যারা না পায় তারা আর নেয়। রিজার্ভ কই আপনি দেন না, আপনার তেল কই রিজার্ভ? 100 লিটার তেল আছে, কেউ যদি বিপদে পড়ে তেল তো পাম্পে সিরিয়াল নিয়ে আনা যাওয়া সম্ভব না। কালোবাজারি ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞ। জাহাজ থেকে তেল খালাস হওয়া শুরু করে কনজিউমার পর্যন্ত যে তেলের সাপ্লাই চেন, এই চেনের উপরে শতভাগ যদি সরকারের নিয়ন্ত্রণ না থাকে এবং সাপ্লাইয়ে যদি স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে কালো বাজার ঠেকানো যাবে না। সেই নিয়ন্ত্রণটা এখনও সরকার প্রতিষ্ঠিত করতে পারেনি। এটি তার প্রমাণ যে সব জায়গায় তেলের অলরেডি কালো বাজার এস্টাবলিশড হয়ে গেছে। বাংলাদেশের আইনে মজুতদারির জন্য কঠোর সাজার বিধান রয়েছে। তেল নিয়ে চলছে তেলেস্মাতি, থেমে নেই কালোবাজারিরা। খোলা বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে লুকোচুরি। খুপড়ি দোকানে মিলছে অকটেন, আর ভাঙারির দোকানে পাওয়া যাচ্ছে ডিজেল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুর সঙ্গে মিশতে না দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। এদিকে হাম প্রতিরোধে 9 মাস বয়স থেকে টিকা দেওয়া শুরু হলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী শিশু। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে 1 মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে বেক্সিমকো গ্রুপের 22,000 কোটি টাকা আত্মসাতের নথিপত্র পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, এসব নথি যাচাই বাছাই শেষে অভিযুক্তদের দ্রুতই তলব করা হবে। দুদকের অভিযোগ, দেশীয় প্রতিষ্ঠানকে বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির আড়ালে অর্থ লুটপাট করেছেন সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আরও অনেকে। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, ঠিক তখন দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু ভ্যাকসিন আর আলোর মুখ দেখেনি। দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স করোনা প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদনের উদ্যোগ নিলে সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সঙ্গে যৌথ শেয়ারের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেন সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। কোভিড-19-এর টিকা ক্রয়ে সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে ওই সময় চুক্তি করেছিল। 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বেক্সিমকো ফার্মা। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়ে প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। জানিয়ে অনুসন্ধানে নেমে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে তাদের শুনানির জন্য ডাকবেন। এদিকে দুদকের আবেদনে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নেওয়া চাকরির তালিকাও প্রকাশ হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। জানান, জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় সংসদ অধিবেশন। টাঙ্গাইল 7 আসনের এমপি আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে শিগগিরই প্রকৃত তালিকা প্রকাশ করা হবে। ভুয়া সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ হবে। তালিকা থেকে বাদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ব্যক্তিরা আবেদন করলে যাচাই বাছাই করে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ইতিমধ্যেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে এবং পর্যায়ক্রমে যারা অমুক্তিযোদ্ধা তাদেরকে মুক্তিযুদ্ধের যে তালিকা আছে
সেই তালিকা থেকে অপসারণের সিদ্ধান্ত আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গ্রহণ করেছি এবং সে অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ সময় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর সম্প্রসারণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি সম্প্রসারণে আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে জুলাই যোদ্ধাদের সুযোগ সুবিধা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে। 17 বছরে বঞ্চনার শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধের আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা। শনাক্ত 9 দালাল আত্মগোপনে, তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত 1821 চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ভেতরে 5 নম্বর ফটকের পাশে বঞ্চিত চিকিৎসকরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগ মুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। সকল ক্রাইটেরিয়া ফিল আপ করা সত্ত্বেও আমাদের এই 7,500 জনের মধ্যে 1821 জন ডাক্তারকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা যখনই মন্ত্রণালয়ে আসতাম তখন এর কোনো ব্যাখ্যা বা এর কোনো সদুত্তর ওনারা এক কথায় দিতে পারতেন না। আমরা ফিট লিস্টে ছিলাম, আমরা প্রমোশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফিট লিস্টের মধ্যে ছিলাম। সেখান থেকে আমাদেরকে ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে। করার পরে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন করার জন্য ওনারা চাইছে, সেটাও হয়ে গেছে। সেই সুপারনিউমারি পোস্টটা এপ্রিল মাসে অ্যাবলিশ হয়ে যাবে। সুপারনিউমারি যে পোস্টগুলি আছে এখন পোস্ট আছে। শাপলা চত্বরের গণহত্যার মামলায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, অতীতের সব ক্রসফায়ারের বিচার করা হবে। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযোগ উঠে অনেককে হত্যার। সেই ঘটনাকে নানাভাবে ধামাচাপা দিয়ে রাখা হলেও রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। এ মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে চিফ প্রসিকিউটর জানান, এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, দ্রুতই এই মামলার তদন্ত শেষ করা হবে। শাপলা চত্বর মামলার তদন্ত কার্য প্রায় শেষ পর্যায়ে। আমরা খুব আশা করছি যে খুব সহসাই আমাদের তদন্ত কার্য শেষ হবে এবং এই মামলায় আমরা রিপোর্ট দাখিল সাপেক্ষে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমরা দাখিল করতে সক্ষম হব। এদিকে 2015 সালে বরিশালে 2 ছাত্রদল নেতাকে ক্রসফায়ার হত্যার ঘটনায় শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, অতীতের সব ক্রসফায়ারের বিচার হবে। যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি। যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব। এদিকে 5 আগস্টের পর জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত যত মামলা হয়েছে তাতে অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে।
ইরানের ইস্পাহানে আবারও বাংকার বাস্টার বোমা হামলা, আইআরজিসিরও পাল্টা আক্রমণ, লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা নিহত, হরমুজ বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় 9 দালালকে শনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে 10 ভুক্তভোগীর পরিবার। মামলা দুটি ঢাকায় সিআইডি সদর দফতরের মানব পাচার ইউনিট তদন্ত করবে। সিআইডি জানায়, দেশি বিদেশি দালাল চক্রের সদস্যদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। জাতির মধ্যে বিভক্তি তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরটি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি বিভক্তিহীন জাতি তৈরি করতে চায় বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ প্রদানের উদ্যোগ নেবে সরকার। বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের শিক্ষার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখব চেষ্টা করে। আপনারা ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংকেও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছিল। বিএনপি কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবে বিএনপি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানির সংকট মোকাবেলায় বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে কাজ চলছে বলে জানান তিনি। অতীতের ভুল সংশোধন করার জন্য অতীতের যে কোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো, কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোনো কাজের দায়িত্ব আমরা গ্রহণ করব না। মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে এক প্রকার হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের নামের আগে, মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি যুক্ত হয়ে গিয়েছে, যেটা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কোনোদিনও মনে করি না যে এটাকে প্রশ্রয় দেওয়া উচিত। আমরা এই বিষয়ে অবশ্যই সিরিয়াসলি আগামী দিনে কাজ করে যাব। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বিশ্ব পানি দিবস 2026 উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে আয়োজিত সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় লিয়াজু নয়, বরং বিভাগ ও পদ অনুযায়ী দক্ষ ও সঠিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার বিষয়েও পানি ভবন কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি। নিরাপদ পানির প্রাপ্যতা, সংরক্ষণ, পানি দূষণ, জলবায়ু পরিবর্তন এই বিষয়গুলো মাথায় রেখে নিরাপদ পানি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, বর্তমান সরকারের আমলে পানি সম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতি হতে পারবে না। অনেক দিবস পালিত হয়, ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়, সারা বিশ্বের মানুষ জানে। পানি দিবস কবে পালিত হয় অনেকেই জানেন না। 5 বছরে 20,000 কিলোমিটার খাল আমাকে খনন করতে হবে। এই কারণে আমি করব। স্বনির্ভর বাংলাদেশ প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা করেছিলাম, ওইভাবে তার গভর্নমেন্টের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশকে আমি 20,000 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ আমি গড়বই। মঙ্গল শোভাযাত্রা নামে এবছর বাংলা বর্ষবরণের র্যালি বের করা হবে।
পহেলা বৈশাখ উদযাপনে মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রার নামকরণের কোনো প্রয়োজন ছিল না। নামকরণের বিতর্ক অনর্থক, যা দেশকে আরও বিভক্ত করবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পহেলা বৈশাখ পালনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেও তাদের কোনো ভুলকে বর্তমান সরকার রাখবে না বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এবছরের পহেলা বৈশাখ উদযাপন করা হবে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল অংশীজনের সঙ্গে সমন্বিত বৈঠক হয়েছে বলেও জানান নিতাই রায়। অপসংস্কৃতি বা জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না মন্তব্য করে মন্ত্রী আরও জানান, বৈশাখ উদযাপনে শোভাযাত্রা, আলপনা, গান বাজনা, মেলা হবে দেশের বিভিন্ন জায়গায়। পয়লা বৈশাখের অনুষ্ঠান প্রথমত যথাযোগ্য মর্যাদায় সবই হবে। মঙ্গল শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। লেবাননেও হিজবুল্লাহর আক্রমণে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বন্ধ কুয়েতের আকাশপথ। বিভিন্ন দেশে আটকা পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোতে আংশিক ফ্লাইট চালু হলেও কুয়েত রুটে ছিল অনিশ্চয়তা। অবশেষে স্বস্তির খবর দিয়েছে জাজিরা এয়ারওয়েজ। আগামী 12 এপ্রিল থেকে দাম্মাম হয়ে ঢাকা কুয়েত ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নিরাপত্তা সংকটে বন্ধ কুয়েতের বিমানবন্দর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরটি। এতে বিপাকে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি হয়ে অন্য দেশে সীমিত ফ্লাইট চললেও বাংলাদেশিদের অপেক্ষা দীর্ঘ হয়। অবশেষে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় 12 এপ্রিল থেকে জাজিরা এয়ারওয়েজ দাম্মাম হয়ে ঢাকা কুয়েত ফ্লাইট চালু করছে। সপ্তাহে 3 দিন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এ সেবা চলবে। অনলাইন বা এজেন্টের মাধ্যমে টিকিট পাওয়া যাবে। বৈধ একামাদারীদের জন্য সৌদি ট্রানজিট ভিসা বাধ্যতামূলক। খরচ টিকিটের সঙ্গে যুক্ত থাকবে। যাত্রীদের মুশরেফ ট্রেড ফেয়ার গ্রাউন্ডে 8 নম্বর হল থেকে চেক ইন করে বাসের দাম্মাম গিয়ে সেখান থেকে ঢাকায় উঠতে হবে। এতে স্বস্তি প্রবাসীদের। এখানে যারা প্রবাসীরা আছে, বিশেষ করে যেসব কোম্পানিতে আছে, তারা অনেক কম বেতনের লোক, তাদের এত টাকা ব্যয় করে আসার তাদের জন্য খুবই একটা সমস্যা। কাজে আমরা আশা করব এমবাসি এবং বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করে দ্রুত বেগে ভাড়াটা জানি কম করে নেয়, যাতে করে আমরা সাশ্রয়ে দ্রুত আসতে পারি এবং যাইতে পারি। ভিজিট ভিসাধারীদের ট্রানজিট নিয়ম আগে যাচাইয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, এতে পরিবারে ফেরার সুযোগ বাড়বে। দূতাবাসও সহায়তা দিচ্ছে এবং আরও ফ্লাইট নিয়ে আলোচনা চলছে। আগামী 11 অথবা 12 এপ্রিল থেকে কুয়েতের জাজিরা এয়ারলাইন্স দাম্মাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে দাম্মাম নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। সৌদি আরবের যে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়, সেই ট্রানজিট ভিসার ব্যবস্থাও এই জাজিরা এয়ারলাইন্স করবে এবং সড়ক পথে যাওয়ার জন্য যে বাসের ব্যবস্থা সেটাও তারা করবে। এর ফলে প্রবাসীদের অনেক ঝামেলা কমে যাবে। বিশ্লেষকদের মতে, রুট চালু হলে যাত্রী ও কার্গো পরিবহন বাড়বে, বাজার সরবরাহ স্বাভাবিক থাকবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদে মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন প্রবাসী অবস্থানরত সাংবাদিকবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা চেতনাকে ধারণ করে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখারও আহ্বান জানান তারা। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিজের জন্মদিনে একা বিমান চালানোর অনুমতি পেয়ে রেকর্ড করেছে 16 বছরের বাংলাদেশি আমেরিকান কিশোরী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হোয়াইটম্যান বিমানবন্দর থেকে কয়েক দফা বিমান নিয়ে উড্ডয়ন এবং অবতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা কিশোরী এভা শিকদার ছোঁয়াকে দেখতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মাত্র 16 বছর বয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করলো ছোঁয়া, তাও আবার নিজের জন্মদিনে। পুরো নাম এভা শিকদার ছোঁয়া। এ বয়সে মিলল একা বিমান চালানোর অনুমতি। জন্মদিনকে স্মরণীয় করতে একাই বিমান নিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে উড়াল দিল ছোঁয়া। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম মেনে কয়েকবার নীল আকাশ পরিভ্রমণ শেষে মাটিতে ফিরে আসেন ছোঁয়া। তার বিমান উড্ডয়ন আর অবতরণ ছিল বেশ সফল। আর এ দৃশ্য দেখতে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরের রানওয়ের বাইরে উপস্থিত ছিল প্রবাসী বাংলাদেশিরা। বিমান চালনা শেষে বেশ দৃঢ়তার সঙ্গে দক্ষ নারী পাইলট হওয়ার নতুন স্বপ্নের কথা জানালো ছোঁয়া। আবার এম হলো পাইলট হতে, আর আমি এটা আমার ফিউচার গোল, and I will continue to strive to learn and enrich myself in the aviation world. এদিকে সন্তানকে আকাশে ভেসে বেড়ানো দেখে আনন্দে ভাসেন ছোঁয়ার বাবা মা। ভবিষ্যতে নামকরা পাইলট হতে পারে, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যেতে পারে, সেই দোয়া এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এখন আমার মেয়ে হচ্ছে পাইলট হওয়ার ইচ্ছা, এখন আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। সব ফ্রেন্ড এবং ফ্যামিলির লোকজন আসছে দোয়া করতে। মেয়ের স্বপ্ন পূরণে লস অ্যাঞ্জেলেসের একটি ফ্লাইং প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করান ব্যবসায়ী বাবা বিপ্লব শিকদার ও স্বাস্থ্য দপ্তরে কর্মরত মা তানিয়া শিকদার। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ওই প্রশিক্ষণ কেন্দ্রে বেশ ভালোভাবেই বিমান চালানো রপ্ত করে ছোঁয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর নিয়ম অনুযায়ী ফ্লাইট ইনস্ট্রাক্টরের বিশেষ অনুমোদনে পরবর্তী 1 বছর যাত্রীবিহীন কেবলমাত্র প্রশিক্ষণ নেয়া বিমানই চালাতে পারবে ছোঁয়া। 17 বছর পূর্ণ হলে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পাবে সে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই এখন বিমান চালনা প্রশিক্ষণ বা পাইলট হতে আগ্রহী। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদের জাতীয় দল থেকে বাদ পড়া দুঃখজনক, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, 2018 সালে একজন তারকা ক্রিকেটার বিএনপি থেকে জাতীয় নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি আওয়ামী লীগ থেকে অংশ নিতে বাধ্য হন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের মতে, সাকিব, মাশরাফির মতো প্রতিভাবানদের নষ্ট করেছে ফ্যাসিস্ট সরকার। এদিকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব ক্লাবকে নিয়ে খেলার সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সাম্য, সৌহার্দ্য, শিষ্টাচারের বার্তা। রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণে দাঁড়ায়। এই উদ্যোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নিজেই হয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ক্রিকেট দলের সাবেক 2 অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকেও সে তিক্ততা পেতে হয়েছে। সাকিব দেশ থেকে একরকম নির্বাসিত, মাশরাফিকেও থাকতে হচ্ছে আড়ালে। আর এমন পরিস্থিতির জন্য ফ্যাসিস্ট সরকারের দায় দেখেন বক্তারা। সাকিব আর মাশরাফিকে তারা দলীয়করণ করতে যে তাদের যে খেলাধুলার যে একটা প্রতিভা ছিল, সেই প্রতিভাটাকে গলা টিপে হত্যা করেছে। বলেছে যে সে নির্বাচন আমাদের দল থেকে করতে চায়। আমি তাকে বলেছিলাম যে দেখো, এমনিতে নিপীড়ন, নির্যাতন এই গভর্নমেন্ট করে, আর তুমি এত বড় একটা আন্তর্জাতিক মানের তুমি প্লেয়ার,
তো তোমাকে তো হয়রানি করতে বলছে, আমি দরকার হলে জেল খাটবো। সাবেক ক্যাপ্টেনের বর্তমান পরিস্থিতি বেশ অস্বস্তিতে ফেলেছে তাকে। তার ইচ্ছা বা সবকিছুই ছিল, কিন্তু একজন ব্যক্তির পক্ষে তো রাষ্ট্রের হুমকি সামাল দেওয়া সম্ভব না। শুধু ব্যক্তি নয়, ক্লাবগুলোর ওপর থেকেও রাজনীতির কালো ছায়া সরিয়ে ফেলতে চান নীতি নির্ধারকরা। দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। বিএনপির শীর্ষ নেতাদের এই প্রতিশ্রুতি বা মনোভাবের প্রতিফলন দেখা গেলে সত্যিই বদলে যাবে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের খবর। হার সঙ্গী করে এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করলো বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 1-0 গোলে হেরেছে লাল সবুজ। এই হারে পয়েন্ট টেবিলে 2-এ ওঠার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি স্টুয়ার্ট। ঘরোয়া লিগে পারফর্ম করলে জাতীয় দলের সুযোগ মিলবেই এবং সেটা পর্যাপ্ত সময়ের জন্য। বিসিবি নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে এমনটাই জানান নাঈম ইসলাম। সাময়িক সফলতা নয়, বরং পাইপলাইন সমৃদ্ধ করাই তার প্রধান লক্ষ্য। এছাড়া দেশের ঘরোয়া লিগের মান আরও উন্নত করতে হবে বলেও জানান তিনি। এবছরের প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া সমস্যার দ্রুত সমাধান চান নাঈম। আলহামদুলিল্লাহ ঠিক আছে, বাট আমি এটা বলতে চাই যে কেউ যদি পারফর্ম করে তার জন্য সবসময় ডোর ইজ অলওয়েজ ওপেন ফর দেম। সবশেষ এনসিএলে রংপুরের হয়ে জিতেছেন শিরোপা। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা। প্রথম শ্রেণীর ক্রিকেটে নামের পাশে প্রায় 12,000 রান। খ্যাতি পেয়েছিলেন ছক্কা নাইম হিসেবে, কিন্তু বছরের পর বছর পারফর্ম করেও টাইগার স্কোয়াডে বরাবরই ছিলেন উপেক্ষিত। সেই নাইম ইসলামই এখন তৈরি করবেন জাতীয় দল। আনুষ্ঠানিকভাবে এদিন দায়িত্ব বুঝে নিয়েছেন নাইম। জানিয়েছেন এই চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত তিনি। খেলা শেষ করার পরই আল্লাহর রহমতে একটা অপরচুনিটি এসেছে, সো আমি সো গ্রেটফুল আল্লাহর কাছে। যে কোনো জবে গেলে আপনার চ্যালেঞ্জ তো থাকবেই, সো আমার মনে হয় যে এটা একটা অবশ্যই চ্যালেঞ্জিং জব। আমি চেষ্টা করব সততার সাথে এবং অনেস্টির সাথে যেভাবে আছে ট্রান্সপারেন্টভাবে সব কিছু করতে। কোনো কাজ করতে গেলে সমালোচনা থাকবে, খুব স্বাভাবিক, বাট আমি চেষ্টা করব সব কিছু যাতে ভালোভাবে করা যায়। 2008-এ অভিষেক, 2014 সালের মার্চে সবশেষ খেলেছেন জাতীয় দলে। এরপর কেবল টিম কম্বিনেশনের দোহাইয়ে নাইমের জায়গা হয়নি দলে। ঘরোয়া লিগে পারফর্ম করে তার মতো এমন উপেক্ষিত হয়েছেন অনেকে। কেউ সুযোগ পেলেও সেটা কেবল এক সিরিজের জন্য। তবে এই নীতির বিরুদ্ধে নাইম জানালেন তার পরিকল্পনার কথা। পারফরমেন্সের সাথে আরও একটা ভালো টিমমেট হওয়া প্রয়োজন, ওয়েল ডিসিপ্লিন হওয়া প্রয়োজন। সো আমি আশা করি যে আমাদের যে প্যানেল আছে সবাই এই জিনিসগুলো চিন্তা করে টিম সিলেকশন করবে। যে ছেলেটা ডোমেস্টিকে খুব ভালো পারফর্ম করবে, আমি মনে হয় সে অবশ্যই ন্যাশনাল টিমে সুযোগ ডিজার্ভ করে। সুযোগ আমি আনার জন্য নিয়ে আসলাম, জিনিসটা এইরকম না। তার প্রতি ট্রাস্ট থেকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিয়ে এসে তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দেওয়া হবে। একটা লং টার্ম প্ল্যান থাকবে, যে প্ল্যানের মাধ্যমে আমরা ভালো একটা প্রসেস তৈরি করব, যে প্রসেসের মাধ্যমে ভালো কোনো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। তবে দেশের ঘরোয়া লিগের মান আরও বাড়ানোর পক্ষে নাইম। ক্লাব বিসিবির দ্বন্দ্বে এবারের প্রিমিয়ার লিগ নিয়ে তৈরি হওয়া জটিলতা দ্রুত সমাধান চান তিনি। স্ট্রং সেই দেশে ইন্টারন্যাশনাল টিম কিন্তু তত বেশি স্ট্রং। সো আপনার ডোমেস্টিক ক্রিকেট অবশ্যই আমাদের ইমপ্রুভ করতে হবে, কারণ প্রিমিয়ার লিগের সাথে আপনি চিন্তা করেন 250-300 ফ্যামিলি এর সাথে জড়িত। শুধু ফ্যামিলি বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5 জন মেম্বার যদি থাকে, তাহলে প্লেয়ারদের জন্য শেয়ার আপসেটিং কী হবে। 4 জনের নির্বাচক প্যানেলের প্রধান হাবিবুল বাশার। অভিজ্ঞতা আছে হাসিবুল হোসেন শান্তরও। নতুন মুখ নাদিফ নাইম। তরুণ অভিজ্ঞদের কম্বিনেশন বেশ ভালোই জমবে বলে আশা নাইমের। নিউজিল্যান্ড সিরিজ নতুন নির্বাচক প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ ধারণ করে বিএনপি। বাস্তবায়ন আদেশকে প্রতারণার দলিল আখ্যা স্বরাষ্ট্রমন্ত্রীর। বিশেষ কমিটি করার প্রস্তাব। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান বিরোধীদের। এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। সর্দি, জ্বর, এরপরে মনে করেন শরীরে গীতা হয়েছে, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত জ্বর হয়েছে। আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগে আক্রান্ত বাড়ায় 6 মাসে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।